মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের মুকুটমণিপুরে দ্বিতীয় দিন। তবে আজকেই কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। সকালবেলা এখানে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। আর এখন বাজে সকাল 7:30। সোমনাথ গেছে মর্নিং ওয়াক করতে, আর মেয়ের একটা অনলাইন ক্লাস চলছে। আর আমি চলে এসেছি এখানে ফুল দেখবো বলে। আমাদের ঠিক হোটেলের কটেজটার সামনেই, এইটা কিন্তু সোনার বাংলা রিসর্টের মধ্যেই এত সুন্দরভাবে সাজানো ফুল গাছ দিয়ে, যার জন্য এই ফুল গাছগুলো দেখবো বলে আমি চলে এসেছি এই ফুল গাছের একদম সামনে। কাল থেকে দেখে যাচ্ছি, কিন্তু আজকে টার্গেট নিয়ে চলেই এসেছি যে এগুলো একদম সামনে থেকে দেখবো বলে। এত সুন্দর সুন্দর রং বেরঙের জবা ফুল হয়ে রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির, খুব সুন্দর লাগছে। আর একটা পলাশ গাছও দেখতে পেয়েছি, যদিও সেটা অনেকটা দূরে রয়েছে। তা যাই হোক, ওয়েদারও ভীষণ ভালো, খুব সুন্দর মর্নিংটা। মেয়ের অনলাইন ক্লাস শেষ হয়ে গিয়েছে, আর আমি আর মেয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট সারতে। একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজে 10টা, কিন্তু কি আর করা যাবে, ক্লাস চলছিল বলে এতক্ষণ ব্রেকফাস্ট করতে পারিনি। সোমনাথের যদিও হয়ে গেছে, আমি আর মেয়ে এসেছি। আর এখানেতে ব্রেকফাস্ট হচ্ছে বুফে, আর যেটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি। তা যাই হোক, এখানে এসে সব থেকে উপরি পাওনা হলো যেটা আমার স্কুলের এক পুরনো শিক্ষিকার সাথে দেখা হয়ে যাওয়াটা। হঠাৎ করে এখানে এসে ওনাকে দেখতে পাবো এত বছর বাদে, সত্যিই ভাবতে পারিনি। আর সব থেকে বড় কথা, আমি যখন ওনার সাথে কথা বলতে গেলাম, উনিও আমাকে চিনতে পেরেছেন। তবে এই মুহূর্তটাকে যে ফ্রেমবন্দি করে রাখবো, আনন্দে আপ্লুত হয়ে সেই কথাটাই ভুলে গেছি। যদি সত্যি একটা ফটোও তুলে রাখতে পারতাম, খুব ভালো লাগতো নিজের পরে। হয়ে গেছে, রেডি? চলো। আমাদের মুকুটমণিপুরে আজকে সেকেন্ড ডে, এবং আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে কলকাতা যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরে ওখানে একটা ফরেস্ট আছে, নিধিবন ফরেস্ট, সেখানে যাচ্ছি। বর্গা ফরেস্ট, নিধিবন ফরেস্ট রিসর্ট, বর্গা ফরেস্ট নিধিবন রিসর্ট, সেটা বর্গা ফরেস্টের মধ্যে। এখানেও যেমন অনেকগুলো ফরেস্ট আছে, ঝিলিমিলি আছে। তা আজকে আর আমরা ঝিলিমিলিতে যাচ্ছি না, কারণ আর আমরা তাহলে বিষ্ণুপুরের ওদিকেই আমরা স্টে করবো আজকে। তা আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই ভিউটাকে ভীষণভাবে মিস করব। এই যে পেছনের যে ভিউটা, ওটাকে ভীষণভাবে মিস করব আমরা। এই কদিন যে এখানে, কালকে থেকে আজকে এখানে রয়েছি, ভীষণভাবে ভালো লেগেছে। তো আজকে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, যেটা বলছিলাম, এটা কি এই রিসর্টটা সোনার বাংলা। এটা কিন্তু আগে পিয়ারলেস ইন নাম ছিল। পিয়ারলেস ইন থেকে সোনার বাংলা গ্রুপ এটাকে নিজেদের এতে ট্রান্সফার করেছেন। তার খুব রিসেন্টলি, এই যে ডিসেম্বর গেল, সেই ডিসেম্বরেতেই এটা পিয়ারলেস ইন থেকে হোটেল সোনার বাংলা হয়েছে। তা এখানের যে দাদা রয়েছেন, তার সাথে কথা বলে জানতে পারলাম এটার আবার রেনোভেশনের কাজ চলবে। আমরা যে কটেজগুলোতে ছিলাম, সেই কটেজগুলো আবার ভেঙে নতুন করে আবার হবে। তা যাই হোক, বেশ সুন্দর। এই যে আর একবার দেখে নিলাম, সব কিছুই ক্যামেরায় বন্দি করে রাখা। আর মনের মধ্যে তো এগুলো থেকেই যাবে, এইগুলোই এক একটা স্মৃতি। বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আর এই ভালো লাগাগুলোকে ক্যামেরা বন্দি করে রাখি, আর মনের মধ্যে তো সেগুলো সবসময় বন্দি থাকে। চলো এবার বেরোনো যাক। রেডি? এই যে সোমনাথ। হ্যাঁ, ফটো তো ওই সামনেটাতে একটা ফটো তুলবে। একটা ফটো তুলে দিই তোর। এই দেখো, একটা জিনিস দেখাই। এই ফুলগুলো হয়তো অনেকেই চেনো না, এই যে সাদা সাদা ফুল হয়ে রয়েছে, এগুলো কিন্তু জঙ্গলেতে ভীষণভাবে হয়, বিশেষ করে গ্রাম বাংলার দিকে এগুলো দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ভাট ফুল বলে। এখানেতে প্রচুর এইরকম ভাট ফুল হয়ে রয়েছে। এই যে দূরে দূরে সাদা সাদা যে ফুলগুলো, ওগুলোকে বলে ভাট ফুল। আর এখানে তো পলাশ গাছ এই আছে জঙ্গলের মধ্যে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো পলাশ ফুল ফোটেনি এখানে। বলছে আরও 1 মাস বাদে এলে আরও ভালো পলাশ ফুল দেখা যাবে। আর এই রাস্তাটা দিয়ে আমরা বেরোবো। এখানে প্রচুর দেবদারু গাছ আছে। আর এই হচ্ছে রিসর্টের এন্ট্রেন্স গেট। চলো এবারে গাড়িতে ওঠা যাক। অবশেষে রিসর্ট থেকে বেরোবার সময় অবশেষে পলাশ গাছের দেখা পেলাম। এখানে গাছ অনেক আছে, দূরে দূরে আছে। এখানেতে ফুল এই গাছটাতে অল্প রয়েছে, কিন্তু না, নিতে গেলাম হাতের নাগালের বাইরে, কেননা এখান থেকে এতটা নামতে হবে। আর এইগুলো হচ্ছে ভাট ফুল। আর ওই যে দূরেও পলাশ গাছ রয়েছে, কিন্তু সেখানেতে যাওয়া যাবে না, অনেকটা দূরে। যাক, অবশেষে পলাশ গাছের দেখা পেলাম। আমরা বেরিয়ে গেলাম মুকুটমণিপুর গেট থেকে। এটা একটা মুকুটমণিপুরের একটা লেখা ছিল, কি লেখা আছে দেখতাম, কি লেখা রয়েছে পড়তে পারছি না। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। মুকুটমণিপুর গেট থেকে বেরিয়ে গেলাম। গেট থেকে বেরিয়ে আমরা এবারে যাচ্ছি, লেফট টার্ন নিলাম।
লেফট টার্ন নিয়ে সামনে কি রয়েছে দেখি, কি লেখা রয়েছে? বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। বিষ্ণুপুরের দিকে যাচ্ছি না, এদিকে রাস্তাটার কি লেখা রয়েছে? বাঁকুড়া সোজা দেখাচ্ছে, দুর্গাপুর সোজা, খাতড়া সোজা। বাঁকুড়া 46 কিলোমিটার, দুর্গাপুর 93, খাতড়া, মুকুটমণিপুর তো জাস্ট আমরা ফেলে চলেই এলাম। এবারে যাচ্ছি নিধিবন ফরেস্ট রিসর্ট। রাস্তায় আস্তে আস্তে প্রচুর পলাশ গাছ দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে দেখতে ভিডিও যে করব সেটা আর হচ্ছে না, মনে হচ্ছে চোখ ভরে শুধু দেখেই যাচ্ছি। একটা জায়গা জাস্ট ক্রস করলাম, প্রচুর পরিমাণে পলাশ গাছ ছিল ওখানে, আর এত সুন্দর লাল ফুলগুলোর ওপর সূর্যের আলো পড়েছে, এত অপূর্ব লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর রাস্তাটা টোটালি পুরো গাছে ঢাকা, দেখো কি সুন্দর, বড় বড় সব গাছ আছে, সোনাঝুরি গাছও দেখলাম, অনেকগুলো সোনাঝুরি গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে রাস্তাটা। আর আমাদের নিধিবন ফরেস্ট যেতে এখনো 2 ঘন্টা 10 মিনিট লাগবে, 88 কিলোমিটার। সুন্দর লাগছে। চলো ধীরে ধীরে এবারেতে 88 কিলোমিটার পথ পেরিয়ে আমরা নিধিবন রিসর্টের দিকে এগিয়ে যাই। আমরা গাড়ি করে, সাউন্ড একটু আসতে করো তো, এখন আমরা গাড়ি করেই যাচ্ছি, এখনো 60 কিলোমিটার মতো বাকি, এখনো 1.5 ঘন্টার মতো দেখাচ্ছে লাগবে। তা যাই হোক, এই আমরা কালকে এই রাস্তা দিয়েই কিন্তু মুকুটমণিপুর গিয়েছিলাম, আবার আমরা ব্যাক করছি, কলকাতার দিকে অনেকটা চলে যাচ্ছি বলতে গেলে। বিষ্ণুপুর অবধি তো আমরা যাবই, তারপরে ওখান থেকে কোনো দিকে টার্ন নিতে হবে। তা যাই হোক, আর একটা কথা বলে রাখি, যারা তোমরা মুকুটমণিপুরে আজকেও থাকবার, সেকেন্ড ডেতেও থাকার প্ল্যান করছো, আমরা তো বেরিয়ে এলাম, তা দুটো জায়গা ভালো জায়গা আছে, দেখতে যেতে পারো। একটা হচ্ছে ঝিলিমিলি ফরেস্ট, যেটা হচ্ছে 30 কিলোমিটার দূর মুকুটমণিপুর থেকে, আর একটা হচ্ছে সুতান ফরেস্ট, সেটা হচ্ছে 40 কিলোমিটার দূর। আর যেগুলো কালকে আমরা গিয়েছিলাম, যেটা হচ্ছে কুমারী আর কংসাবতী নদীর কনফ্লুয়েন্সটা, ওইখানেতে তোমরা ডিয়ার পার্ক আছে একটা, নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, ওখানেতে একটা ডিয়ার পার্ক আছে, সেটাতেও যেতে পারো, বোটিং করে ওখানেতে যেতে হয়। আর একটা হচ্ছে অম্বিকানগর বলে একটা জায়গা আছে, সেখানে তো 750 বছরের পুরনো একটি কালীমায়ের টেম্পল আছে, ওইখানেও যেতে পারো। তা যাই হোক, কালকে তো আমরা অনেক রাত্রিরে গিয়েছিলাম বলে আর ওগুলোতে যাওয়া সম্ভব হয়নি, আর আজকে তো বিষ্ণুপুরের জন্য বেরিয়ে যাচ্ছি। তা তোমরা যদি কেউ যেতে চাও, ওই জায়গাগুলোতেও যেতে পারো, খুব সুন্দর জায়গাগুলো। আর ঝিলিমিলি ফরেস্টে গেলে ওখানেতে এখনও অবধি অত পলাশ ফুল ফোটেনি, আরও সপ্তাহ 2 বাদে কি 1 মাস বাদে অনেক পলাশ ফুল ফুটে যাবে, ওখানে অনেক পলাশ গাছের বন দেখতে পারবে। আর এক একটা জায়গায় দেখছি পলাশ গাছ এত সুন্দর লাগছে না, সেই প্রকৃতির রং বলে না, সুন্দর লাগছে সত্যি, প্রকৃতির যে এত সুন্দর রং সে বলে বোঝানো যাবে না। চলো যাওয়া যাক, এখনো তো 1.5 ঘন্টা, 59 কিলোমিটার, কিছুটা কমছে আস্তে আস্তে। আমরা এখন যে জঙ্গলটার পাশ দিয়ে যাচ্ছি সেটার নামই হলো বর্গা ফরেস্ট। এই জঙ্গলের পাশেই হচ্ছে আমাদের যে রিসর্ট বর্গা ফরেস্ট ইন, সেই রিসর্টটা একদম জঙ্গলের মাঝখানে। এই যে আমরা সামনে চলেও এসেছি, এখান দিয়ে ঢুকে, এন্ট্রেন্স দিয়ে ঢুকে তারপরে গাড়ি পার্কিং করতে হবে। আর এখানে বাইরে লেখা রয়েছে ডান দিকে রিসর্ট খোলা এবং বন্ধ হওয়ার সময়। অবশ্যই এটা কিন্তু বাইরে থেকে যারা আসেন তাদের জন্য, আর এখানে রিসর্টে যারা থাকেন তাদের জন্য সবসময় ওপেন। ঢুকতে ঢুকতেই দেখলাম বেশ সুন্দর দুটো মন্দির রয়েছে, আবারও সামনে একটা শিবধাম লেখাও মন্দির রয়েছে। আর এই যে ডান দিকের রাস্তাটা, যেখান দিয়ে সিকিউরিটি দাদা আসছিলেন, ওখানেই গাড়িটা পার্ক করতে হবে। আর সামনে রয়েছে একটা আদিদেবের স্ট্যাচু, ভীষণ সুন্দর পরিবেশ ভেতরের। আমরা যে রিসর্টটায় থাকবো, এখানে তো অনেকগুলো রিসর্টের ভাগ আছে, তার মধ্যে আমরা যেটাতে থাকবো সেইটার এন্ট্রেন্স হচ্ছে এইটা। তবে ঢুকে ভীষণ সুন্দর লাগলো, তবে একটা অসুবিধা আমার চোখে পড়লো, যেটা হচ্ছে এখানেতে কিন্তু কোনো লিফট নেই, ওপরে ওঠার জন্য এখানেতে সিঁড়ি ব্যবহার করতে হবে, বয়স্ক লোকদের ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে। আর ঢোকার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমপানার শরবত দেওয়া হয়েছিল। লাঞ্চ করতে চলে এসেছি, এখন বাজে 2:30, অনেকটাই দেরি হয়ে গেছে লাঞ্চের জন্য। আর এই যে আমরা থালি নিয়েছি, আমি নিয়েছি, এটা হচ্ছে মেয়ের থালি, কাতলা থালি, আর ভাত আছে, ডাল আছে, সবজি আছে, পোস্ত আছে, পাঁপড় ভাজা আছে, এই হচ্ছে কাতলা মাছ,
এইটা মোচা দিয়ে, আসছে আসছে। আচ্ছা। আর এদিকে চাটনি আর মিষ্টি টক দই আছে, আর বেগুন ভাজা আছে একটা, শাক ভাজাও আছে না? হ্যাঁ শাক ভাজাও আছে। আর সোমনাথ নিয়েছে এদিকে পোস্তর বড়া পোস্তর extra। বড়া সরিয়া? থালি, হ্যাঁ পোস্তর বড়া থালি নিয়েছে, সব কিছুই আছে, শুধু এক্সট্রা হচ্ছে পোস্তর বড়া। তোমারটা হচ্ছে আর পোস্ত। আমি নিয়েছি রুই পোস্ত। থ্যাংক ইউ। রুই পোস্ত থালি, সব কিছুই যেমন আছে আছে, তার সাথে এক্সট্রা হচ্ছে রুই পোস্ত। দেখেই মনে খুব টেস্টি, দেখেই মনে হচ্ছে। চলো এবার লাঞ্চ শুরু করা যাক। ডালটা করেছে, ডালের স্বাদও ভীষণ সুন্দর। এর সাথে বেগুন ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, মোচার তরকারি আছে, আর পোস্ত আছে। চাল নর্মাল চাল, ভীষণ সুন্দর চালটা, স্বাদ ভীষণ সুন্দর খাবারের, কোনো বেশি স্পাইসি নয় কিন্তু বেশ সুন্দর স্বাদ। লাঞ্চ সেরেই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুর সিটি ট্যুর করব বলে। তবে এবারে কিন্তু গাড়ি সোমনাথ চালাচ্ছে না, আমরা একটি লোকাল ড্রাইভার নিয়ে নিয়েছি, যে ভাই আমাদেরকে বিষ্ণুপুর পুরো ঘুরিয়ে দেখাবে। আর দেখো বিষ্ণুপুর শহরের মধ্যে খানিকটা আমরা চলেও এসেছি। আমাদের হোটেল থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স ছিল 23 কিলোমিটার, তা আসতে মোটামুটি 45 মিনিট মতো লেগেছে। আর এখন আমি আর সোমনাথ পেছনে বসেছি, আর মেয়ে বসেছে সামনে। আমরা এখন এসেছি বিষ্ণুপুর সিটি ট্যুর করতে। এখানেতে আমরা প্রথমেই যাচ্ছি রাসমঞ্চ। গাড়ি নিয়েই খাওয়া দাওয়ার পর গাড়ি এখন আর সোমনাথ চালাইনি, আমরা লোকাল একটি ছেলেকে নিয়েছি, ও গাড়ি চালায়। ওই হোটেলেই বলে দিয়েছিলাম, হোটেল থেকেই দিয়েছে। তা ওই আমাদের লোকাল এই জায়গাটা ঘুরিয়ে দেবে, কারণ তাহলে সুবিধাও হবে, যে ও তো সব চেনে, কোথায় কোথায় কি যেতে হবে সবটাই আমরা বুঝতে পারবো। রাসমঞ্চ যাওয়ার রাস্তাতে এরকম পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যায়, আশেপাশে বসে এখানেতে ছোট ছোট দোকান রয়েছে পাশটাতেই। এই যে রাসমঞ্চ। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত এই রাসমঞ্চ একটি ঐতিহাসিক প্রাচীন মন্দির। এই রাসমঞ্চ 1600 খ্রিস্টাব্দে মল্লরাজা বীর হাম্বির নির্মাণ করেন। এটি ভারতের প্রাচীনতম ইটের তৈরি মন্দির হিসাবেই পরিচিত। এটি একটি উঁচু ল্যাটেরাইট পাথরের ভিত্তির ওপর নির্মিত। রাসমঞ্চের চূড়ার আকৃতি পিরামিডের মতো। আগে রাস উৎসবের সময় এক বিশাল আয়োজন স্থল ছিল এই রাসমঞ্চ। রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর এই উৎসব হয় না। এরপর আমরা চলে গিয়েছিলাম ছিন্নমস্তার কালী মন্দিরেতে। তবে এখানের ভিডিও আমি করলেও পরে কিন্তু সেটা ডিলিট করে দিয়েছি, কেননা এই মায়ের ছিন্নমস্তার রূপের ছবি বা ভিডিও রাখতে নেই, সেই জন্য ডিলিট করে দিয়েছিলাম। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, ওখানেতে পুজো দিইনি, যেহেতু ভাত খাওয়া হয়ে গিয়েছিল সেই জন্য আর আমরা পুজো দিইনি। মাকে দর্শন করে আমরা চলে এসেছিলাম। এখন এসেছি ছিন্নমস্তার মায়ের মন্দির থেকে আর একটু এগিয়ে পোড়ামাটির হাটেতে। এটাও একটা ছোট হাট, কিন্তু এখানেতে পোড়ামাটির জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, আর সামনে টোটো অটো সবই আসে। আর এখানেতে পার্কিং ফি কোথায়, কিছু পার্কিং ফি লাগবে? ওর দিকে গাড়ি রেখেছি না, পার্কিং ফি হয়তো লাগছে না। আর এখানেতে পোড়ামাটির জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। সেই বোলপুরের সোনাঝুরির হাটের মতো এখানেও সোনাঝুরির গাছ প্রচুর আছে। এই হাটটা বেশ সুন্দর, চলো ঘোরা যাক একসাথে।
এখানে এত সুন্দর সুন্দর পোড়ামাটির তৈরি চুড়ি পাওয়া যাচ্ছিল যে আমি নিজের জন্য 2-3টে কিনে নিয়েছিলাম। আর এই চুড়িগুলোর দাম নিয়েছিল প্রত্যেকটা পিস 20 টাকা করে। আর সাথে নিয়েছিলাম দুটো একদম যেমন ভাঁড় তৈরি হয় সেই মেটেরিয়ালের কাপও বিক্রি হচ্ছিল, পলিশড নয়, সেই কাপও দুটো নিয়েছিলাম। আর কি সুন্দর সুন্দর রং বেরঙের চুড়ি রয়েছে সামনে। এই চুড়িও কিন্তু 4টে নিয়েছিলাম, দুটো লাল আর দুটো কালো। খুব সুন্দর লাগছিল এই পোড়ামাটির হাটটা। আর এই পোড়ামাটির হাটের ঠিক পাশেই রয়েছে জোড় মন্দির, আর তার সংলগ্ন বেশ সুন্দর একটি পার্কও রয়েছে। আমরা যদিও পুরোপুরিভাবে ঢুকিনি, পাশ থেকেই এই ভিডিওটা করেছি। জোড় মন্দির নাম হয়েছে, যদিও মন্দির দুটি জোড়া নয় কিন্তু পাশাপাশি রয়েছে বলে এই মন্দির দুটিকে জোড় মন্দির বলা হয়। যদিও এই মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই। জোড় মন্দির থেকে আমরা তারপর চলে এসেছিলাম 5 মিনিটের পথ। সেখান থেকে গাড়িতে এলে 5 মিনিট, আর হেঁটে এলে মিনিট 10-15 মতো লাগবে। চলে এসেছিলাম আরও কতগুলো মন্দির দেখার জন্য। এখানেতে অনেকগুলো মন্দিরই একসাথে রয়েছে, তবে এখানের মন্দিরগুলোর বিশেষত্ব হলো কোনো মন্দিরেই কিন্তু বিগ্রহ নেই, মন্দিরগুলো সবই ফাঁকা। এই জায়গাটাও কি সুন্দর, বিভিন্ন রকমের এখানে গাছ রয়েছে, আর তার সাথে রয়েছে কালাচাঁদ মন্দির, শিব মন্দির, রাধা গোবিন্দের মন্দির সবই রয়েছে। কিন্তু বিগ্রহ না থাকায় কোনটি কার মন্দির সেটা এখানে লেখা আছে, সেই দেখেই বুঝতে হবে। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না? যেখানেতে শাড়ি বোনা হয় সেই জায়গাতে। চলো ভেতরেতে গিয়ে দেখা যাক। এটা একটা নতুন স্বর্ণচুরি প্রোডাকশন সেন্টার। এখানেতে স্বর্ণচুরি, বালুচুরি, বিভিন্ন রকমের শাড়ি এখানে বোনা হয়। তা চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখি। আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। একবারে তাঁতির ঘরে এসে কিভাবে শাড়ি তৈরি হচ্ছে সেই জিনিসটা দেখা আমার কাছে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা। সেই জন্যই তোমাদের সাথেও শেয়ার করলাম এই আমার অভিজ্ঞতার কথাটা। আর দেখো এখানেতে সামনেই তৈরি হচ্ছে স্বর্ণচুরি। 3খানা স্বর্ণচুরি এখানে একসাথে বোনা হচ্ছে। এই আগে একটা, এইটা একটা, আর একটা আছে পেছন দিকের ঘরেতে বোনা হচ্ছে। আর এই যে স্বর্ণচুরির যে সোনার জড়িগুলো, আগে সোনা ব্যবহার করা হতো জড়ির মধ্যে, কিন্তু এখন আদৌ সেগুলো করা হয় না। তবে এই যে জড়িগুলো ভীষণ উন্নত মানের জড়ি এখানে ব্যবহার করা হয়, যার জন্য এর দামও একটু বেশিই হয়। এই জড়িগুলো আনা হয় গুজরাট থেকে। বালুচরীর শাড়ি যার উৎপত্তি মুর্শিদাবাদের বালুচর গ্রামে, পরে তা স্থানান্তরিত হয় বিষ্ণুপুরে। বালুচরীর শাড়িতে রেশম সুতো ব্যবহার করা হয়, আর স্বর্ণচরী শাড়িতে সোনালি জড়ি সুতো ব্যবহার করা হয়। শাড়িগুলোতে মহাভারত, রামায়ণ ও মাঝে মাঝে অষ্টাদশ শতাব্দীর রাজদরবারের রাজকীয় জীবনের বিশদ চিত্রায়ন থাকে। এখানে কথা বলে জানতে পারলাম একটা স্বর্ণচরী শাড়ি করতে 3 থেকে 4 দিন সময় লাগে, যদি সেটা কম কাজের হয়। আর যদি হেভি ওয়ার্ক হয় তাহলে সেই শাড়িটা করতে 9 থেকে 10 দিন মতো সময় লাগে। এরপর আমরা চলে গিয়েছিলাম ওই বাড়িরই দোতলায়। নিচে শাড়ি তৈরির কাজ চলছে, আর ওপরে এনারা যে শাড়ি তৈরি করছেন সেই শাড়িরই বিক্রির ব্যবস্থা রয়েছে। অনলাইন বিক্রিরও সুবিধা আছে, সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। আর এখানে শুধু যে বালুচরী, স্বর্ণচরী শাড়ি পাওয়া যায় তা নয়, বিভিন্ন রকমের হ্যান্ড ব্লক কাতান সিল্কের ওপর শাড়িও এখানেতে পাওয়া যায়। এই যে সামনের যে শাড়িগুলো দেখছেন, তার এই রকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এনাদের কাছে পাওয়া যায়। আর আমি একটা বালুচরী নিয়েছিলাম, কেননা এই যে কালো বালুচরী আমি অবশ্য দেখাচ্ছি, এই সামনের কালোটা নয়, একটা কালো বালুচরী আছে, এত সুন্দর চোখে লেগেছে যে আর না নিয়ে পারলাম না। আর এই শাড়িটিও ভালো লেগেছিল, কিন্তু দুটো শাড়ি নিয়ে কোথায় আর পরা হয়, ওই জন্য দুটো শাড়ি আর নিইনি। কালো বালুচরীটা আমি কিন্তু নিয়েছি। এই যে এই কালো বালুচরী শাড়িটা এত অপূর্ব এর কারুকার্য যে না নিয়ে পারলাম না, ভাবলাম একটা রেখেই দিই, কখনো কোনো সময় দরকার হলে এই শাড়িটা পরবো। যার জন্য সোমনাথকে বললাম এটা কিনেই নি, আর লোভ সামলাতে পারলাম না। আর কালোর দিকে আমার একটু বেশি চোখ পড়ে।
এনাদের অনলাইন বিজনেসেরও ফেসিলিটি আছে, এখানেতে ফোন নাম্বার দেওয়া আছে আর পেজ ডিটেলসও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ওখান থেকে শাড়ি কেনা হয়ে গেছে, এবারে মনের শান্তি নিয়ে হোটেলের ফিরছি, কেননা শাড়ি কেনার আনন্দ যে কী সেটা একমাত্র মহিলারাই বুঝবেন। তা যাই হোক, এই অন্ধকার আবার 23 কিলোমিটার পথ পেরিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। ভীষণ অন্ধকার রাস্তা, খুব সাবধানে এখানেতে ড্রাইভ করতে হবে, নয়তো উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা যাই হোক, চলো এবার আমরা আমাদের হোটেলের দিকে যাই। ভীষণ সুন্দর রাস্তা, এখন এনজয় করি রাস্তাটা। আর এত সুন্দর রাস্তা তো কলকাতা শহরে দেখার সৌভাগ্য হয় না, সেই জন্য এখানেতেই এনজয় করছি খুব রাস্তাটা। আমরা এখন আমাদের রিসর্টেতে ব্যাক করেছি, আর রিসর্টের রাতের দৃশ্যটা এত সুন্দর যে মনটা ভরে যাচ্ছে দেখে। এখানেতে যেমন মন্দিরও রয়েছে অনেকগুলো, আর এই রিসর্টের ভেতরে খাবারেরও কিন্তু দোকান আছে অনেক, রোল কাউন্টার আছে, আরও আইসক্রিমের দোকান আছে, মোমোর দোকান আছে, বিভিন্ন রকমের খাবারের দোকান আছে এখানেতে। যাই হোক, চলো এবার রুমে যাওয়া যাক। আমরা বিষ্ণুপুর ঘুরে চলে এসেছি, এখন এখানেতে এই জায়গাটাতে বসে রয়েছি যেখানেতে সোফা আছে, সেইখানেতে বসে রয়েছি। আর তার সাথে আমরা কিছু স্ন্যাক্সের অর্ডার দিয়েছি, যেমন হচ্ছে মেয়ের জন্য বয়েলড কর্ন নেওয়া হয়েছে, আর এখানকার খুব ফেমাস একটা ফিশ ফ্রাই নেওয়া হয়েছে, তন্দুর নেওয়া হয়েছে, এই দুটো এখানকার খুব ফেমাস। আর এটা কিন্তু ভেটকি, এটা কিন্তু বাসা দিয়ে করা নয়, এটা কিন্তু ভেটকি দিয়ে, পিওর ভেটকি ফিশ দিয়ে করা এটা। আর তার সাথে একটা গ্রিন স্যালাড নিয়েছি, আর দুটো রোস্টেড পাঁপড় নিয়েছি। আর আমরা খুব সুন্দর বিষ্ণুপুর ঘুরেছি, সেই সবের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর কালকে আমাদের কলকাতা ব্যাক করব, সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।